ইসরায়েল এই যুদ্ধটা জিতছে এই কথাটা আসলে শুধু ট্রাম্পের দাবি। মূলত বাস্তবে তারা হারছে। যদিও আকাশে তাদের যুদ্ধবিমান একের পর এক বোমা, মিসাইল, ধ্বংস সবকিছু মিলিয়ে ইরানকে যেন ভয় দেখানোর এক বৃথা চেষ্টা। যেন তারা যা চায় তাই করতে পারে, যেন পৃথিবীর কোনো শক্তিই তাদের সামনে দাঁড়াতে পারবে না। কিন্তু বাস্তবতাটা একটু ভিন্ন। এই পুরো খেলায় তারা এমন একটা ভুল করেছে যেটা এখন ধীরে ধীরে তাদের গলারই ফাঁস হয়ে যাচ্ছে। কারণ শক্তি দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করা যায় এই ধারণাটা তারা আবারও প্রমাণ করতে গিয়েছিল। আর এখানেই তারা আবারও সবচাইতে বড় ভুলটা করে ফেলেছে। এই মুহূর্তে আপনি যদি বাইরে থেকে দেখেন তাহলে দেখে মনে হবে যুদ্ধটা একটু থেমে গেছে, পরিস্থিতি কিছুটা শান্ত। কিন্তু আসলে এটা কোনো শান্তি না, এটা একটা চাপা আগুন। আমেরিকা আর ইসরায়েল ভাবছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে, কিন্তু বাস্তবে তারা এমন একটা অবস্থায় ঢুকে গিয়েছে যেটা এখন তাদের হাতের বাইরে চলে গিয়েছে। কারণ এই যুদ্ধটা তারা শুরু করেছিল নিজেদের আধিপত্য দেখানোর জন্য, কিন্তু তার প্রভাব এখন আর শুধু ইরানে সীমাবদ্ধ নেই, এটা ধীরে ধীরে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। সবচেয়ে বড় ভুলটা হলো এই যুদ্ধকে শুধু আমেরিকা ইসরায়েল বনাম ইরান হিসেবে দেখা। বাস্তবে এখানে একসাথে দুইটা যুদ্ধ চলছে। প্রথমটা আমরা সবাই দেখি, আকাশে যুদ্ধ, যেখানে আমেরিকা আর ইসরায়েল তাদের প্রযুক্তি, শক্তি, আধুনিক অস্ত্র ব্যবহার করে ইরানের উপরে আঘাত করছে। তারা ইরানের প্রতিরক্ষা দুর্বল করে দিয়েছে, গুরুত্বপূর্ণ টার্গেটও ধ্বংস করেছে। এই দিক থেকে দেখলে মনে হবে হ্যাঁ, তারা এগিয়েই আছে, তারাই জিতছে। কিন্তু মূলত তারা ইরানের সামরিক বাহিনীর তেমন কিছুই ক্ষতি করতে পারেনি, কারণ ইরানের সব গুরুত্বপূর্ণ সামরিক কাঠামো মাটির অনেক গভীরে। আমেরিকা ইসরায়েল যা করেছে তা হলো ফ্রাস্ট্রেটেড হয়ে ইরানের বেসামরিক এলাকায় বোমা বর্ষণ করে যাচ্ছে। আর দ্বিতীয় যুদ্ধটা যেটা তারা বুঝতেই পারেনি, সেটাই এখন তাদের সবচাইতে বড় দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। এই যুদ্ধটা হচ্ছে পুরো বিশ্বের অর্থনীতির বিরুদ্ধে। আর এখানে ইরান এখন এমন একটা জায়গায় আঘাত করেছে যেটা আমেরিকা আর ইসরায়েলের নিয়ন্ত্রণের বাইরে। এই জায়গাটার নাম হরমুজ প্রণালী। ছোট্ট একটা সমুদ্রপথ, ম্যাপে খুব বড় কিছু মনে হবে না, কিন্তু বাস্তবে এই জায়গা দিয়েই পৃথিবীর 20% তেল আর গ্যাস যাতায়াত করে। এই একটা পথের উপরেই নির্ভর করে পুরো বিশ্বের জ্বালানি সরবরাহের একটা বড় অংশ। এখন ভাবুন, এই জায়গাটায় যদি হঠাৎ করে একটা অনিশ্চয়তা তৈরি হয়, যদি ভয় তৈরি হয়, তাহলে কি হবে? ইরান ঠিক সেটাই করেছে। তারা পুরো পথ বন্ধ করে দেয়নি, কারণ সেটার দরকারও নেই। তারা শুধু এমন একটা পরিবেশ তৈরি করেছে যেখানে প্রতিটা জাহাজ, প্রতিটা কোম্পানি, প্রতিটা ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান ভাবছে এই পথে যাওয়া কি আদৌ নিরাপদ। মাঝে মাঝে ড্রোন, মিসাইল, সামুদ্রিক মাইন এগুলো ব্যবহার করে তারা একটা বার্তা দিয়েছে, এই পথ আর আপনাদের জন্য আগের মতো নিরাপদ না। আর এই একটা বার্তাই পুরো সিস্টেমকে নাড়িয়ে দিয়েছে। ফলাফলটা খুব দ্রুতই সামনে এসেছে। জাহাজগুলো আসা কমিয়ে দেয়, তেলের সরবরাহ কমে যায়, দাম বাড়তে শুরু করে। আর এই দাম বাড়ার প্রভাব এখন শুধু একটা দেশের উপর না, পুরো পৃথিবীর উপর পড়েছে। আর এখানে এসেই পুরো খেলাটা ঘুরে যায়। আমেরিকা আর ইসরায়েল যতই আকাশে শক্তি দেখাক, তারা এই বাস্তবতাটা কিন্তু বদলাতে পারছে না। কারণ এটা কোনো সামরিক যুদ্ধ না, এটা জিওগ্রাফি আর ইকোনমির খেলা। বোমা দিয়ে আপনি একটা দেশের শহর ধ্বংস করতে পারেন, কিন্তু একটা গোটা সমুদ্রপথের গুরুত্ব মুছে ফেলতে পারেন না। আর এখানেই ইরান এগিয়ে যায়, কারণ তারা তাদের দুর্বলতাকেই শক্তিতে পরিণত করেছে। তারা জানে তারা সরাসরি লড়াইয়ে গিয়ে জিততে পারবে না, তাই তারা এমন এক জায়গায় আঘাত করেছে যেটা আমেরিকা আর ইসরায়েলের পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে। আমেরিকা আর ইসরায়েল সবসময় ভেবেছে তারা বাইরে থেকে এসে সবকিছু ঠিক করে দেবে, কিন্তু বাস্তবে তারা এমন একটা আগুন জ্বালিয়েছে যেটা এখন তাদের নিজেদের দিকেই ফিরে আসছে। তারা ভেবেছিল দ্রুত আঘাত করে সবকিছু শেষ করে দেবে, কিন্তু তারা বুঝতে পারেনি এই যুদ্ধটা শুধু আকাশে আর সীমাবদ্ধ থাকবে না, এটা এমন এক জায়গায় ছড়িয়ে পড়বে যেটা তারা সহজে আর নিয়ন্ত্রণ করতে পারবে না। এখন প্রশ্নটা খুব পরিষ্কার, যদি আমেরিকা আর ইসরায়েল আকাশে যেতে, তাহলে ইরান মাটির গভীরে, সমুদ্রপথে আর অর্থনীতির ভেতরে খেলা চালিয়ে যাবে। তাহলে এই যুদ্ধটা আসলে জিতছে কে? আমেরিকা আর ইসরায়েল যে হিসাব নিয়ে যুদ্ধ শুরু করেছিল সেটা এখন পুরো ভেঙে গেছে। এখন তাদের সামনে তিনটা রাস্তা, কিন্তু তিনটাই সমস্যার। প্রথমটা আলোচনা। তারা যদি এখন ইরানের সাথে বসে তাহলে সেটা দুর্বলতা হিসেবে দেখা হবে, কারণ এত আক্রমণের পরেও তাদের লক্ষ্য তারা অর্জন করতে পারেনি। এই বার্তাটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। মজার ব্যাপার হলো এখন সেটাই ঘটছে। আমেরিকা মাঠের যুদ্ধে আর না পেরে যুদ্ধবিরতি বজায় রাখতে বিভিন্ন দেশকে নানাভাবে চাপ দিচ্ছে। দ্বিতীয়টা কিছু না করা, কিন্তু এতে তেলের দাম বাড়তেই থাকবে, আর এর প্রভাব তাদের নিজেদের অর্থনীতির উপরেও পড়বে। জনগণের উপরে চাপ বাড়বে, আর সেই চাপ আমেরিকার প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত পর্যন্ত করতে পারে। তৃতীয়টা যুদ্ধ আরও বাড়ানো, মানে মাটিতে নামা,
কিন্তু ইরানের ভূগোল এমন যেখানে এই ধরনের যুদ্ধ দীর্ঘ, ব্যয়বহুল আর অনিশ্চিত হয়ে যাবে। ইতিহাস বলে এই ধরনের যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু শেষ করা অনেক কঠিন। আর এমন পরিস্থিতিতে ইরানে মাটিতে নেমে আক্রমণ আমেরিকার জন্য প্রায় অসম্ভবই বলা যায়। আর এখানেই একটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে। আমেরিকা আর ইসরায়েল যে ব্লকেট তৈরি করার চেষ্টা করছে সেটাও কিন্তু পুরোপুরি কাজ করছে না, কারণ ইরান সরাসরি সবকিছু বন্ধ না করেও শুধু ভয় আর অনিশ্চয়তা তৈরি করে পুরো সিস্টেমটাকেই নড়বড়ে করে দিয়েছে। আর এই জায়গাতেই ইরানের কৌশলটা পরিষ্কার হয়ে যায়। তারা জিততে চায় না, তারা শুধু টিকে থাকতে চায়। যতদিন তারা এই পরিস্থিতি ধরে রাখতে পারবে ততদিন পুরো বিশ্বের উপরই চাপ বাড়তে থাকবে, আর সেই চাপ সরাসরি গিয়ে পড়বে ট্রাম্পের উপর। এই অবস্থায় আমেরিকা আর ইসরায়েল আসলে একটা ফাঁদের মধ্যে আটকে গেছে। তারা যদি পিছু হটে সেটা হবে দুর্বলতা, তারা যদি এগোয় তাহলে আরো বেশি ক্ষতির সম্মুখীন হবে, আর তারা যদি মাঝখানে থাকে তাহলে সমস্যা আরো বড় হবে। এ কারণেই এখন অনেকেই বলেছে এই যুদ্ধটা শুধু একটা যুদ্ধ না, এটা একটা ভুল সিদ্ধান্তের ফল, যেটা ধীরে ধীরে এখন আমেরিকার জন্যই একটা বড় সংকটে পরিণত হচ্ছে। কিন্তু একটা সত্য খুব ভালোভাবে পরিষ্কার, এই খেলায় কেউই পুরোপুরি জিতছে না। আমেরিকা আর ইসরায়েল শক্তি দেখাচ্ছে কিন্তু সমাধান পাচ্ছে না। ইরান চাপ তৈরি করছে কিন্তু তারাও ক্ষতির বাইরে না। আর মাঝখানে পুরো পৃথিবী, যেখানে সাধারণ মানুষ সবচাইতে বেশি মূল্য দিচ্ছে। এই যুদ্ধটা আমাদেরকে আরো একটা জিনিস শিখিয়ে দেয়, শক্তি মানে শুধু অস্ত্র না, অনেক সময় একটা জায়গা, একটা কৌশল আর একটা সঠিক সময়ের সিদ্ধান্ত সবচাইতে বড় শক্তিকেও চাপে ফেলে দিতে পারে। আর হয়তো এ কারণেই এই যুদ্ধটা এখন শুধু আর আমেরিকা ইসরায়েলের না, এই যুদ্ধটা এখন পুরো পৃথিবীর বিরুদ্ধে একটা যুদ্ধ।